ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের ছাত্রদের এর আগে আমি সাহিত্যমেলা বই থেকে 3টে গল্প পড়িয়েছি। একটা হচ্ছে খোলামেলা দিনগুলি, একটা হচ্ছে পশু পাখির ভাষা, আর একটা হচ্ছে হাবুর বিপদ। কবিতা আজকে যেটা শুরু করব সেটার নাম হচ্ছে ধরাতল। একটা কবিতা পড়াচ্ছি। এর আগে একটা কবিতা পড়িয়েছি, সেই কবিতাটার নাম হচ্ছে ভর দুপুরে, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। আগে পড়িয়েছিলাম, ভালো করে বুঝিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পড়াচ্ছি, নাম হচ্ছে ধরাতল। কবিতাটা এমনিতেই সাধারণ অর্থে সরল হলেও অনেক ছেলেদের এটা একটা কঠিন বলে মনে হয়, কারণ ছেলেরা পড়াবার সময় বলেছে পড়ানোর আগে, স্যার ভীষণ জটিল কবিতা, কিছুই বুঝে উঠতে পারছি না। কিন্তু যখন পড়ানো হয়েছে, আমি যখন পড়িয়েছি, বুঝিয়েছি, অর্থ বলে দিয়েছি, তারপরে যখন আমি জিজ্ঞেস করলাম কি এরপর ধরাতল থেকে যে কোনো প্রশ্ন এলে, যে কোনো লাইনের মানে এলে বলতে পারবে? বলে হ্যাঁ স্যার, পরিষ্কার, আর কোনো অসুবিধা নেই। সুতরাং ধরাতল কবিতাটা তোমাদেরও প্রথম পড়তে পড়তে একটু মনে হবে কি জানি কি কবিতা, কেমনভাবে কি বলবো, এটার মানে কি, এটার মানে কি। আমি আগে পড়িয়ে দিই। কবিতাটা পড়ানোর আগে কয়েকটা জিনিস আমি বলে দিই। কবি রবীন্দ্রনাথ শেষ বয়সে কয়েকটা কাব্য লিখেছিলেন। কবি রবীন্দ্রনাথ, দার্শনিক কবি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম জীবনের যে কাব্যগুলো আমরা পড়ব, যে কবিতাগুলো আমরা পড়ব, সেগুলোর লেখার ধরনটা আলাদা। আর কবির শেষ জীবনের যে কাব্যগ্রন্থ তিনি লিখেছিলেন, সেই কাব্যগ্রন্থের লেখার ধরন, রচনা শৈলী একটু অন্য ধরনের। কারণ যখনই আমাদের বয়স বেড়ে যায়, তখনই মনের মাঝে, শরীরের মাঝে একটা অন্যরকম ভাব দেখা দেয়। একটু আধ্যাত্মিকভাবে আমরা তখন বিচরণ করি। কবি রবীন্দ্রনাথ, দার্শনিক কবি রবীন্দ্রনাথ শেষ বয়সে যে কাব্য তিনি লিখেছিলেন, সেগুলোর স্বাদ, সেগুলোর রচনার ধরন একটু অন্য ধরনের, একটু আধ্যাত্মিক ভাব, একটু দেবতার প্রতি নিজেকে পুরো সমর্পণ করে দেওয়ার ভাব, একটু নরম প্রকৃতি কবিতা, একটু বিনয়ী, একটু নম্র ভাব, যেন সব কিছু ছেড়ে প্রভু আপনার চরণে আমার শেষ আশ্রয়, এরকম একটা ভাব। অফারিং সং, যিনি 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলি কাব্য রচনা করে। 1913-তে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ বাংলা কাব্যে। কাব্যটার নাম হচ্ছে গীতাঞ্জলি। শেষ বয়সে তিনি যে কয়েকটা কাব্যগ্রন্থ লিখেছিলেন, সেই কাব্যগ্রন্থ কয়েকটা আমি উল্লেখ করছি। নাম হচ্ছে সোনার তরী, চিত্রা, চৈতালি, গীতালি, গীতিমাল্য, খেয়া, মহুয়া, শেষ সপ্তক, পুরবী। বাজে পুরবীর ছন্দে রবির, শেষ রাগিনীর বীণ। রবীন্দ্রনাথ ঠাকুর দার্শনিক কবি উপলব্ধি করছেন, বাজে পুরবীর ছন্দে, পুরবী সন্ধ্যাবেলার গান, জীবন শেষ হয়ে এলো, রবির বীণায় যে সুর বাজছে অত্যন্ত করুণ, পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আগত। তিনি মনে প্রাণে উপলব্ধি করছেন, বয়স 78 প্রায় চলছে। সেই সময় তিনি কি লিখলেন? সমস্ত কাব্যগুলো এই ধরনের, সোনার তরী, চিত্রা, চৈতালি, গীতালি, গীতিমাল্য, পুরবী, মহুয়া, শেষ সপ্তক, এই কাব্যগ্রন্থগুলো। খেয়া শেষ দিকের কাব্য। তখন তার মনে উপলব্ধি হয়েছে, তখন তিনি ভাবছেন এরপর পৃথিবী থেকে বিদায় না আগত। সেই সময় শেষ দিকে অনেকগুলো কাব্য যে লিখেছিলেন, তার মধ্যে একটা কাব্যের নাম হচ্ছে চৈতালি। চিত্রা, চৈতালি, গীতালি, গীতিমাল্য, গীতাঞ্জলি, সোনার তরী, খেয়া, পুরবী, মহুয়া, শেষ সপ্তক, এগুলো হচ্ছে রবি ঠাকুরের শেষ পর্যায়ের কাব্যগ্রন্থ। তাহলে চৈতালিটা রবি ঠাকুরের, দার্শনিক কবি রবীন্দ্রনাথের শেষ দিকের কাব্যগ্রন্থ। তিনি আরেকবার জীবনকে স্মৃতিচারণ করে দিচ্ছেন। এই চৈতালি কাব্যের একটা কবিতার নাম আমাদের পাঠ্য কবিতা,
ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ্য কবিতা, নাম হচ্ছে ধরাতল। আমি পড়াবো আজ। ধরাতল কবিতাটি রবি ঠাকুরের কোন কাব্যের অন্তর্গত? লিখতে হবে চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। চৈতালি, বানানটা লিখে দিয়েছি এখানে। চৈতালি কাব্যে আমরা দেখব যে কবিতাটায়, পুরো কাব্যটা আমাদের পড়ার দরকার নেই, এটা ছোট্ট কবিতা, ধরাতল নাম। এই ধরাতল কবিতাটাই আমরা আলোচনা করব। আমরা অর্থ লিখব, অর্থ বলবো, কবিতার অন্তর্নিহিত কি বলেছেন কবি, এই লাইনগুলোতে কি বলতে চেয়েছেন, এগুলো আমরা আলোচনা করব। তার আগে আমরা জেনে নিই ধরাতল মানে কি। ধরা, ধরা মানে যে ধরিত্রী, ধরা মানে যে ধরণী, ধরা মানে যে পৃথিবী, ধরা মানে যে বসুন্ধরা, ধরা মানে যেখানে আমরা বসবাস করি, ঘর নয়, পুরো পৃথিবী বসুন্ধরা, যেখানে মানুষ বসবাস করে। ধরা, ধরিত্রী, বসুন্ধরা, এটাকে বলা হয় ধরা। ধরাতল, তল মানে নিচে নয়, এই পৃথিবীর মাঝে, এই পৃথিবীর মধ্যে ধরাতল, তলে নয়, ধরার মাঝে, প্রকৃতির বুকে, প্রকৃতির কোলে, পৃথিবীর মাঝে, জগৎ মাঝারে, এই বিশ্বে, এইটার নাম হচ্ছে ধরাতল। এই ধরাতল কবিতায় কবি অতীত জীবনের স্মৃতিচারণ করেছেন। অতীত জীবনের স্মৃতিচারণ, যে দিনগুলো আমরা পেরিয়ে এসেছি, আমাদের জীবনের তিনটা দিক, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখন তোমরা ক্লাস 6-এ পড়ো, আই এম রিডিং ইন ক্লাস 6, তুমি বলবে রিডিং, রিড প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ হলো বর্তমানকাল। তুমি কোন ক্লাসে পড়ছো? রিডিং। তুমি গত বছর কোন ক্লাসে পড়তে? ক্লাস 5-এ। তুমি আগামী বছর কোন ক্লাসে পড়বে? 7-এ। তাহলে আগামী, ভবিষ্যৎ এখনও আসেনি, আসবে। বর্তমান এখন চলছে, অতীত পেরিয়ে গেছে। এই পৃথিবীতে কবি রবীন্দ্রনাথ যে জীবনের দৃশ্যগুলোকে পার করে এসেছেন, সেই স্মৃতিগুলোকে আর একবার তিনি দেখে নিচ্ছেন। কিভাবে? এই প্রকৃতির রূপ, রস, বর্ণ, গন্ধ, এই প্রকৃতির সৌন্দর্য, এই প্রকৃতির অপরূপ দৃশ্য, এই দেখার পর কবির হৃদয়ে আর একবার জীবনের পুরনো দিনে ফিরে যাচ্ছে। কবির মন আর একবার দেখে নিতে চাইছেন তার অতীত জীবনকে, অতীত প্রকৃতি জগৎকে। আগে কেমন ছিলাম? রবি ঠাকুরের 2 বিঘা জমি কবিতা একটা লাইন বলছি, তোমরা বড় হয়ে পড়বে। 2 বিঘা জমি, তার একটা লাইন আছে, সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। কবি যখন লিখছেন অনেক বয়সকালে, আমরা যখন ছোটোবেলায় থাকি, জ্যৈষ্ঠ মাসের ঝড়, বৈশাখের ঝড়, কালবৈশাখী ঝড় এলেই গাছে আম পড়লো, ঢপঢপ করে ঘর থেকে বেরিয়ে ছুটে যায়, আম কুড়াবার ধুম। বৃদ্ধ বয়সে কেউ ছুটবে না, 90 বছর হলে চলো ছুটে যায়, এরকম হয় না। একটা সময় থাকে, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, এটা সবারই জীবনে আসবে। এইটাই জগতের নিয়ম। হাঁটি হাঁটি পা পা করে আমরা শৈশব পার করি, তারপরে কৈশোর, তারপরে যৌবন, তারপরে বার্ধক্য। এই যে জীবনে চলার পথ, এই চলার পথটাকে আরেকবার তিনি স্মৃতিচারণ করছেন। অতীতের স্মৃতিচারণ করা, নস্টালজিয়া, অতীতের স্মৃতি রোমন্থন করা, অতীতের দিনগুলোকে আরেকবার দেখে নেওয়া। আমাদের মন ক্যামেরায় যে ছবিগুলো তোলা রয়েছে, বৃদ্ধ বয়সে আমরা সেই পুরনো অ্যালবামটাকে আরেকবার দেখে নিই। পুরনো দিনের স্মৃতিচারণ, কিছু দুঃখ, কিছু সুখ, কিছু আনন্দ, কিছু নিরানন্দ, কিছু ভালো, কিছু মন্দ, সব মিলিয়ে আমাদের মানব জীবনের স্মৃতি। এটাই স্মৃতি কথা। কবি রবীন্দ্রনাথ বলছেন, এই ধরাতলে আমি প্রকৃতিকে একদিন যেমন দেখেছিলাম, আজকে আমার চারপাশে যেটা দেখছি ঝটঝট করে আমার সামনে থেকে পিছিয়ে যাচ্ছে, আমি ক্রমশ এগিয়ে চলেছি। কোন দিকে এগিয়ে চলেছি?
কথাটা ভাবতে আমাদের সত্যি খারাপ লাগে, দুঃখ হয়, কিন্তু এটাই জীবনের শেষ পরিণাম, এটাই ইউনিভার্সাল ট্রুথ, এটাই জীবনের ধ্রুব লক্ষ্য এবং এটাই জীবনের চরম পরিণতি। কোনটা? জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। এই যে বিখ্যাত উক্তি মাইকেলের, রবীন্দ্রনাথ বলেছেন এইটা কি, এই যে পুরনো জিনিসগুলো আমি ধরে রাখবো, এইটা আমি আরেকবার দেখে নিচ্ছি, অতীতের স্মৃতিচারণ। কোনো ভালো জায়গায় তুমি যদি যাও, ছবি তুলে রাখি আমরা ক্যামেরাতে। তুমি 6-এর এই বিদ্যাপীঠে, ক্লাস 7-এ এই বিদ্যাপীঠে যখন এডুকেশনাল ট্যুরে যাবে, বিভিন্ন জায়গাতে আমরা নিয়ে যাই, স্কুল থেকে ছেলেদের নিয়ে যাওয়া হয়, মহারাজরা থাকেন, শিক্ষক মশাইরা কয়েকজন থাকেন, গিয়ে ছেলেরা খুব ভালো জায়গা, প্রাকৃতিক দৃশ্য, কোনো লেক কিংবা কোনো পাহাড়ি এলাকা, সেখানে খাওয়া দাওয়া হয় ভালো রমণে। তুমি ছবি তুলে রাখলে, তুমি বিদ্যাপীঠ ছবি তুললো, তোমার ছবিটা ওখানে আছে, তুমি সেই ছবিটা এখান থেকে নিয়ে গেলে, নিয়ে গিয়ে তোমার এখন 6-এ পড়ছো, 7-এ পড়ছো, স্কুল জীবন, এইটা তুমি যখন পরিণত বয়স হবে, সংসার জীবনে প্রবেশ করবে, তুমি যখন কারো বাবা হবে ইন ফিউচার, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে, এখন যারা শিশু তারা একদিন পিতা হবে। তুমি তখন ওই পুরনো দিনের স্কুল জীবনের, বিদ্যালয় জীবনের ওই ছবিগুলো দেখে তুমি বলবে, বাহ, এই দিনটা আমার জীবনে একদিন ছিল, এরকম মজা, এরকম আনন্দ, এরকম প্রকৃতি, এরকম সুখ, এরকম বন্ধুবান্ধব আজ কে কোথায়। এই স্মৃতিচারণ, ওটা একদিক। রবীন্দ্রনাথ ধরাতলে কি বললেন, কবিতায় আসছি, লাইনটা দেখো। প্রথমে আছে ছোট কথা, কথা খুব ছোট্ট কথা, ও এমন আর কি, কিন্তু একটা ছোট্ট কথার গুরুত্ব অনেক বেশি। লিখে দিয়েছি, ছোট্ট কথা আকারে ছোট হলেও অর্থের দিক থেকে গভীর। একটা ছোট্ট কথার অর্থ অনেক বেশি, প্রকারে বৃহৎ। আকারে ছোট হলে কি হবে, প্রকারে বৃহৎ, প্রকারে অনেক বড়, অর্থের দিক থেকে অনেক গভীর। ছোট গীত, জীবনে চলার পথে যে গীত মানে গান, সঙ্গীত, গান চলার পথকে সুগম করে, দুর্গম নয়, সহজ করে দেয়। আমরা জীবনে চলার পথে প্রতি মুহূর্তে আমাদের বাধা আসবে, এটাই জীবনের অঙ্গ, এটাকে জয় করাটাই জীবনের উদ্দেশ্য, থেমে থাকা নয়, চলাই জীবনের লক্ষ্য, চলাই জীবনের ধর্ম। স্ট্যাগন্যান্ট ওয়াটার কখনো রমণী হতে পারে না, নদীটা ছুটে যাবে, সাগরের সাথে মিলবে, তবেই নদীর জীবনের সার্থকতা। মানব জীবন তেমনি, অনেক কবি, অনেক সাহিত্যিক মানব জীবনকে নদীর সাথে তুলনা করেছেন, কম্পেয়ার করেছেন। নদী যেমন এক জায়গায় গিয়ে জমা হয়ে যায় না, ডোবা হয়ে যায় না, মশা জন্মায় না, নদী ছুটে, অবিরাম গতি তার। কোথায় যাবে? তার গন্তব্যস্থল কোথায়? সাগরে। ওইখানে শেষ ঠিকানা, নিজেকে হারিয়ে দেবে, ক্ষুদ্র বৃহতের সাথে মিলবে, ছোট্ট বড়োর সাথে মিলবে, নিজের পরিচয় হারা হয়ে যাব। বিশ্বময় দিয়েছ তারে ছড়ায়। আমরা নিজেদের পরিচিতির গণ্ডিটাকে বৃহৎ পরিচিতিতে মিলিয়ে দিই। তুমি ঘরে যদি চুপচাপ বসে থাকো, তোমাকে কেউ চিনবে না। তোমার বাবা মা, ভাই বোন, দাদা দিদিমা, ঠাকুমা, দিদি, এরা বড়জোর চিনবে, আর কেউ চিনবে না। দু একজন ঘরের লোক, বাইরের প্রতিবেশী চিনবে। তুমি যখন বাইরে আসবে, স্কুলে পড়বে, আরও বেশি লোকে চিনবে, কলেজে পড়বে, আরও বেশি লোকে চিনবে, বিশ্ববিদ্যালয়ে পড়বে, আরও বেশি লোকে চিনবে, কর্মজীবনে যাবে, আরও বেশি লোকে চিনবে। তোমার পরিচিতির সীমানাটাকে যত তুমি বাড়াবে, মানব জীবনের সার্থকতা তত বেশি। এখানে কি বলা হচ্ছে? ছোট গীত, গানটা ছোট, কিন্তু গানের অর্থটা অত্যন্ত গভীর। জীবনে চলার পথে যে গীত গান চলার পথকে সুগম করে, দুর্গম করে না, চলতে সাহায্য করে। কবি স্মৃতিচারণ করেছেন অতীত জীবন চিত্রকে, কবির জীবনের ফেলে আসা দিনগুলো। আমার এখন বয়স যদি 58 হয়, আমি যখন 16 বছরে ছিলাম, আমি যখন 13 বছরে ছিলাম, আমি যখন 12 বছর ছিলাম, পাঠশালায়, বিদ্যালয়ে কিভাবে পড়াশোনা করেছি, সেই স্মৃতিচারণ একবার মনে করলে হয়। সেদিনের সেই আর কি কোথায় ফিরে পাবো সেই জীবন। কবি রবীন্দ্রনাথ দুঃখ করে এক জায়গায় বলেছেন, এই জীবনগুলো আর কখনো ফিরে পাওয়া যাবে না। যে নদী চলে গেছে নিচের দিকে, সেই নদীর জলটার উপরে উঠবে না।
সম্ভব নয়। জলের ধর্ম যেমন ওই দিকে যাওয়া, মানব ধর্ম তেমনি ক্রমশ এগিয়ে চলা। থেমে থাকার নাম মৃত্যু, এগিয়ে চলার নাম জীবন। এগিয়ে চলাই জীবনের ধর্ম, এগিয়ে চলাই জীবনের লক্ষ্য। তুমি বছরের পর বছর শিখতেই থাকবে তা তো চলবে না। 6, 7, 8, 9, 10, 11, 12 কলেজ, ইউনিভার্সিটি, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, এই সবগুলো দেখতে হবে। ওটাই ভবিষ্যৎ, টার্গেট ওখানে। এইখানে দেখব কবি স্মৃতিচারণ করেছেন অতীত জীবনচিত্রকে। জীবনতরী বয়ে চলেছে কর্মস্রোতে। আমাদের জীবনটাকে বোটের সাথে তুলনা কম্পেয়ার করা হয়েছে। জীবনতরী নৌকো, কর্মস্রোতে আমরা বাইছি প্রত্যেকে। কর্মস্রোতে, কর্মপ্রবাহে, প্রবাহ মানে স্রোত, জীবনের দুই দিকে অতি পরিচিত। নদীতে যখন তুমি যাবে, জীবন নদীতে কম্পেয়ার করা হচ্ছে। নৌকো নিয়ে যাচ্ছি, ওই পাশে একটা গ্রাম, এ পাশে একটা গ্রাম, মাঝখানে একটা নদী। ও পাশে মানুষের দুঃখ, একে মানুষের সুখ। এই পাশে মানুষের সুখ, ও পাশে মানুষের দুঃখ। কোনো গ্রাম সবাই সুখী নয়, সবাই দুঃখী নয়। কারো সুখ আছে, কারো দুঃখ আছে। সুখ দুঃখ পাশাপাশি, ভালো মন্দ পাশাপাশি। কবি শেষ লাইনটা বলবেন, সব নিয়েই আমাদের ভালো। এই বিশ্বে এমন কেউ নেই যে চিরদিন সুখে কাটাবে কাল, এরকম হয় না। সুখ দুঃখ দুটোকেই আমাদেরকে গ্রহণ করতে হবে। এটাই জীবনের ধর্ম। সব কিছুকে গ্রহণ করে তাকে জয় করাটাই মানুষের জীবনের ধর্ম। আর কি পরিচিত অতি চেনা প্রকৃতি জগৎ, প্রকৃতির কবি রবীন্দ্রনাথ। বিউটি অফ নেচার, এটাকে রবীন্দ্রনাথ ভালো করে দেখেছেন। প্রকৃতি জগৎ শস্য শ্যামলা বসুন্ধরা, মরুভূমি নয়, এটা সকল দেশের সেরা। ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, সকল দেশের সেরা। দ্বিজেন্দ্র রায়ের বিখ্যাত কবিতা, আমরা সবাই জানি। সত্যেন্দ্র দত্ত কি বললেন, ওইটি আমার গ্রাম আমার স্বর্গপুরী, বিশ্বজগৎ ওইখানেতে গেছে চুরি। বিশ্বজগতের সমস্ত রূপ রস বর্ণ গন্ধ সব ওই গ্রামে আছে, কারণ ওটা আমার বার্থল্যান্ড, ওটা আমার মাদারল্যান্ড, ওটা আমার পল্লীগ্রাম, ওটা আমার জন্মস্থান, ওটা আমার জন্মভূমি। আমাদের ভারতবর্ষ সকল দেশের সেরা। আমেরিকায় যতই উন্নত হোক, ইংল্যান্ড যতই উন্নত হোক, জাপান যতই উন্নত হোক, জার্মান যতই উন্নতি করুক, ভারতবর্ষ আমাদের মা, মাদারল্যান্ড। মায়ের সাথে কোনো মা তুলনা করা যায় না। তুমি লক্ষ্য করবে মাটা এক অক্ষর, আর মায়ের সাথে পৃথিবীতে অন্য কোনো শব্দ নেই। এক অক্ষরে গভীর অর্থ অনেক বেশি। মা অক্ষর এক, বর্ণ দুটো। এই এক অক্ষর মায়ের স্নেহ, ভালোবাসা, ঋণ অপরিশোধ্য। সমুদ্রের তল আছে, পার আছে তার, মাতৃস্নেহ অপার। মাতৃস্নেহের সাথে তুলনা করা যাবে না। সমুদ্রের তল খুঁজে পাওয়া গেলেও যেতে পারে, কিন্তু মাতৃস্নেহের তল খুঁজে পাওয়া যাবে না। কুপুত্র যদিও হয়, কুমাতা কখনো নয়। মা সবসময় ছেলে মেয়ের কল্যাণ চায়। সুতরাং এই যে মাতৃস্নেহ, এই যে প্রকৃতি, এই যে ভারত মাতা, এই যে আমাদের ধরিত্রী, এই যে আমাদের ধরণী, এই যে ধরাতল, এর স্মৃতিচারণটাই আমাদের একমাত্র। তুমি দেখবে মায়ের সাথে অন্য কারো শব্দ নেই, বাকি সব আলাদা আছে। মা শব্দটা আছে, কিন্তু তার আগে অন্য একটা শব্দ আছে। মায়ের আগে আছে পিসি, পিসিমা। মায়ের আগে আছে মাসি, মাসিমা। মায়ের আগে আছে দিদি, দিদিমা। মায়ের আগে আছে ঠাকুর, ঠাকুমা। থাকবে, কিন্তু মা যখন থাকবে তখন একা। নো প্যারালাল অফ ইয়োর মাদার। এই রবীন্দ্রনাথ এই ধরাতলকে মাতৃভূমি, জন্মভূমি, তাকে কি বলেছেন? মাদারল্যান্ড। শুধু ল্যান্ড নয়, মাদারল্যান্ড। মাদার মা, ল্যান্ড ভূমি, মাতৃভূমি। এটা আমার জন্মভূমি নয়, এটা আমার মাতৃভূমি। আমার মাকে আমি যেমন দেখি, মাতৃভূমিকে আমার সেইভাবে দেখব। মা শুধু জন্ম দেন, লালন পালন যিনি দায়িত্ব নেন তিনি ধরিত্রী, তিনি ধরণী, তিনি প্রকৃতি দেবী, তিনি আরেক জননী। তাকে আমরা দেখি না, কিন্তু তিনি আমাদের লালন পালন করেন। কিভাবে? অক্সিজেন কোত্থেকে পাই? এই প্রকৃতির গাছপালা দেয়। জল কোত্থেকে? পানীয় জল পায় তেষ্টা পেলে, প্রকৃতির দান। সূর্যের আলো, প্রকৃতির দান। এগুলোকে আমাদের জেনে নিতে হবে। কবি রবীন্দ্রনাথ কি বললেন?
প্রকৃতি জগৎ শস্য শ্যামলা বসুন্ধরা, ব্র্যাকেটে লিখেছি ধরণী, ভুল যেন না হয়। কুলে কুলে একটা লাইন পড়াচ্ছি, কবিতা একটা লাইন আছে, সবই বলে যায় যায়, সবই নট সবাই, সবই বলে। কোনগুলো? যখন আমরা এইখান থেকে চলে যাচ্ছি এগিয়ে, পিছনে যেগুলো পড়ে রাখলো কি? নীল আকাশ, উন্মুক্ত মাঠ, সবুজ শ্যামল বসুন্ধরা, গাছপালা, বিভিন্ন পরিচিত অপরিচিত মানুষ, আমাদের অতি আপনজন, ঘর বাড়ি, গ্রাম শহর, গাছপালা, প্রকৃতি, বসুন্ধরা, ধান জমি, নদী, গ্রাম ছাড়া রাঙামাটির পথ, সবকে পিছনে ফেলে দিয়ে আমরা ক্রমশ এগিয়ে যাই। কারণ এগিয়ে যেতে হবে, থেমে থাকা জীবনের ধর্ম নয়। কিন্তু একটা গাছ আমার সাথে পিছনে হাঁটি হাঁটি পা পা করে আসবে না, একটা নদী আমার পিছনে আসবে না, আমার সাথে যাবে না, তারা পিছনে পড়ে রইল। স্মৃতিটা রইল আমার ভিতরে, আমার অন্তরে। ধরাতল কি স্মৃতি? সবই বলে যাই যাই। জীবনে চলার পথে অনেক কিছুকে আমরা পেছনে ফেলে রেখে এগিয়ে চলি। লাইনটা লক্ষ্য করবে, এটাই জীবনের ধর্ম, মানব জীবনের ধর্ম এটাই। প্রকৃতি হলো প্রকৃত রূপে সেই স্থানে থাকা। লাইনটা ভালো করে লিখবে, প্রকৃতিই হলো স্বভাব, ধর্ম, নেচার। প্রকৃতি হলো প্রকৃত রূপে সেই স্থানে থাকা। সূর্য প্রতিদিন নিয়ম করে সকালে পূর্ব দিকেই উঠে, তুমি সেই নিয়ম পারবে না, আমি সেই নিয়ম ফলো করতে পারবো না। চাঁদ দিনের বেলায় উঠে রাত্রিতে উঠে। গাছপালা সবুজ, গাছের পাতা, সে নিয়ম পালন করে যায়, আমরাই অনিয়ম করি বলে আমাদের আজ এরকম দুর্ভোগ, এরকম দুর্গতি। কবি রবীন্দ্রনাথ প্রকৃতিকে ভালোবেসেছেন। তিনি কি বললেন? মানুষ এগিয়ে চলে সময়ের তালে তালে, সময় যেমন হবে এগিয়ে যাচ্ছি। গাছপালা, সূর্য, চন্দ্র, আকাশ বাতাস অবিচল অবিরল থাকে একইভাবে, একই স্বভাবে। স্বভাব সমানে নিজের ধর্মে, নিজের ভাবে নিজে থাকে। কে? প্রকৃতি। এই ধরাতলে কবি কি বললেন? একটা লাইন আমি বলছি, এই লাইনটা দেখেই তুমি বুঝতে পারবে কি বলা হচ্ছে। লাইনটা দেখো, আমি 2 মিনিট সময় নিচ্ছি। ছোট কথা ছোট গীত আজই মনে আসে, অতীতের ছোট্ট বেলায় হাঁটি হাঁটি পা পা করে, ছোটোবেলায় অস্পষ্ট স্বরে আধো কথায় যে কথাগুলো একদিন বলেছিলাম। ছোট কথা, ছোট ছেলের কথা, ছোট মেয়ের কথা, ছোট গীত, ছোট ছোট গান। চোখে পড়ে যাহা কিছু হেরি চারপাশে যা দেখছি এখন সেগুলোই প্রতিধ্বনিত হচ্ছে, অনুরণিত ভাইব্রেশন আমার মনে। আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী মানে নৌকো, তর মূর্ধন্যই দীর্ঘই, বেয়ে চলেছে, নৌকো নিয়ে যাচ্ছে সব পেছনে। কুলে কুলে দেখা যায় শ্যামল ধরণী। শ্যামল মানে সতেজ, শ্যামল মানে সবুজ, শ্যামল মানে গ্রিন, শ্যামল মানে তাজা। ধরণী সবুজ প্রকৃতি, সবুজায়ন, রুক্ষ নয়, শুষ্ক নয়, মরুভূমি নয়। সবই বলে, লাইনটা বলছি, সবই দন্তসব হর্ষই যায় কি যায় বলছে? এই প্রকৃতি, এইগুলো, এই যেগুলো আমি লিখে দিয়েছি, এই যে সবই বলে যায় নিমেষে মুহূর্তে, নিমেষ মুহূর্ত, এই মাত্র আছি, এই মাত্র নেই, এই মাত্র উদয়, এই মাত্র অস্ত, এক্ষণি হলো এক্ষণি গেল। ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবেসে, ক্ষণকাল কিছুক্ষণ সময়ের জন্য, ফর দ্য টাইম বিং, টেম্পোরারি টাইম। এক্ষণি দেখলাম প্রাকৃতিক দৃশ্য, তারপরে আজকের সকালটা আর কালকে এরকম থাকবে না, এই সকালটা বিকেলে পাওয়া যাবে না। আর কি? ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবেসে, তীর হতে দুঃখ সুখ দুই ভাই বোনে। দুঃখ সুখ দুই ভাই বোন, লাইনটা ভালো করে জেনে নাও। দুঃখ হচ্ছে ভাই, কেন? ভাই একটু রুক্ষ, একটু শুষ্ক, একটু কঠিন, একটু জটিল, বাইরে ঘোরাফেরা করে, সবার সাথে মেলামেশা করে। আর বোন শান্ত শিষ্ট, ঘরে বসে থাকা মায়ের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে। আর ছেলে দুরন্ত, এখানে যাবে ওখানে যাবে, সবার সাথে খেলাধুলা করবে, ছুটবে। দুঃখ ভাই, দুর্গম জটিল, কঠিন কর্কশ রূঢ়। আর সুখ বোন, সুগম সরল নরম শান্ত স্নিগ্ধ। আর কি? এই সুখ দুঃখ পাশাপাশি অতীত জীবনের স্মৃতিগুলো বারে বারে চোখের সামনে দেখা দিচ্ছে। আর কি হচ্ছে?
প্রেম, ভালোবাসা, স্নেহ, আদর এটাই বেঁচে থাকে। কবি অতীতের স্মৃতিচারণা করছেন। ভালো মন্দ, সুখ দুঃখ, অন্ধকার আলো। দেখো, ভালো মন্দ বিপরীতার্থক শব্দ, ভালোর বিপরীত মন্দ, দুঃখের বিপরীত সুখ, অন্ধকারের বিপরীত আলো, পাশাপাশি আছে। মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো। সুখ দুঃখ থাকবে, শুধু সুখে জীবনযাপন করবে তা নয়। চিরদিন কাহারও সমান নাহি যায়। দুঃখ আসবে, সুখ আসবে, দুটোকেই মেনে নিতে হবে। ভালো থাকবে, মন্দ থাকবে, আলো থাকবে, অন্ধকার থাকবে। অন্ধকার যদি না থাকতো আলোর কোনো মূল্যই থাকতো না। সুতরাং সব কিছুই মেনে নিয়ে আমাদের জীবনটাকে উপভোগ করা উচিত। এই জন্যই রবীন্দ্রনাথ বলেছেন ধরাতল সত্যিই ধরাতল। সুতরাং এটাকে আমাদের মনে রাখতে হবে। পরের দিনে আসবো, পরের বারে আবার